এপস্টাইনের দুনিয়া যেন লক্ষ লক্ষ পাতার এক গোলকধাঁধা। কথা ছিল এই ফাইলগুলো খোলার পর সব সত্যি বেরিয়ে আসবে, কিন্তু যা প্রকাশ পেল তা সত্যির চেয়েও বড় এক রহস্যের জন্ম দিল। চলুন সেই অন্ধকারের আরও গভীরে যাওয়া যাক। সালটা 2026-এর জানুয়ারি। এপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টের অধীনে ছাড়া হলো প্রায় ৩৫ লক্ষ পাতার ডকুমেন্ট। ভাবা হয়েছিল এটা ইতিহাসের অন্যতম বড় একটা তথ্য প্রকাশ, কিন্তু না, এটা ছিল গল্পের সবে শুরু। আমরা এখানে কোনো সাধারণ সারাংশ দিচ্ছি না, এটা হলো সেই সব গভীর রহস্য আর বিতর্কের এক অনুসন্ধান যা এই বিপুল পরিমাণ ডকুমেন্টের কালির আড়ালে লুকিয়ে আছে। স্বচ্ছতার যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার পেছনে আসলে কি লুকানো ছিল। শুরুটা হয়েছিল একটা আইন দিয়ে। ১৯ নভেম্বর ২০২৫-এ পাশ হওয়া এপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট। এর উদ্দেশ্য ছিল একটাই, সবকিছু জনগণের সামনে নিয়ে আসা। কিন্তু প্রতিশ্রুতি আর বাস্তবের মধ্যেকার ফারাকটা ছিল আকাশ পাতাল। একটা গোপন চুক্তি থেকে শুরু, তারপর একটা নতুন আইন। এই পুরো যাত্রাপথে মানুষের প্রত্যাশা কিন্তু বেড়েই চলেছিল। সবাই ভেবেছিল এবার হয়তো সব মুখোশ খুলে পড়বে। তো স্বচ্ছতার সেই প্রতিশ্রুতির পর্দা সরিয়ে যখন বাস্তবতার দিকে তাকানো গেল, তখন সামনে আসলো প্রথম বড় রহস্যটা, রিডাকশন, মানে পাতার পর পাতা জুড়ে শুধু কালো কালির দাগ। ১-২ পাতা না, কমপক্ষে ৫৫০ পাতা, পুরোটাই কালো করে দেয়া, যেখানে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন ইচ্ছে করে ঢেকে দেয়া হয়েছে। ভাবুন তো একবার, এই কালো কালির আড়ালে ঠিক কী সত্যি চাপা দিয়ে রাখা হয়েছে। শুধু তথ্য লুকানোই না, কিছু ফাইল তো রীতিমতো গায়েব করে দেয়া হলো। যেমন ধরুন, একটা গ্র্যান্ড জুরির পুরো ১১৯ পাতার নথি, পুরোটাই কালো। কেন? আবার কিছু ফাইল তো ওয়েবসাইটে দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই সরিয়ে ফেলা হলো। এগুলো কি সাধারণ কোনো ভুল, নাকি ইচ্ছে করে সবকিছু নিয়ন্ত্রণের একটা নিখুঁত চেষ্টা? আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই যে তথ্য ঢাকার চেষ্টা, সেটাও ছিল মারাত্মক দুর্বল। উইকিপিডিয়া বলছে সাধারণ ফটোশপ বা কপি পেস্ট করেই নাকি অনেক রিডাকশন পার করে ফেলা যেত। এখন প্রশ্নটা হলো, এটা কি আসলে অযোগ্যতা ছিল, নাকি পুরোটাই একটা লোক দেখানো নাটক? আচ্ছা, ডকুমেন্টের পাতা থেকে এবার নজর ফেরানো যাক সেই মানুষগুলোর দিকে, সেই নামগুলোর দিকে যাদেরকে বাঁচানোর অভিযোগটা সবচেয়ে গুরুতর। এপস্টাইনের সেই ভেতরের বৃত্ত, যারা সবসময় পর্দার আড়ালে থেকে গেছে। এই নামগুলো দেখুন: সারা কেলেন, লেসলি গ্রফ, অ্যাড্রিয়ানা রস, নাদিয়া মার্সিনকোভা। ২০০৭ সালে প্রসিকিউটররা এদেরকেই অভিযুক্ত সহযোগী হিসেবে চিহ্নিত করেছিলেন, কিন্তু ২০০৮ সালের সেই বিতর্কিত চুক্তির কারণে এদের কাউকেই বিচারের মুখোমুখি হতে হয়নি। অভিযোগটা হলো, এরাই ছিল এপস্টাইনের অপরাধ নেটওয়ার্কের মূল চালিকা শক্তি, অথচ তারা আজও ধরাছোঁয়ার বাইরে। আর এই নীরবতা কতটা কঠোর ছিল তার প্রমাণ মেলে এপস্টাইনের ৫৭ পাতা স্টাফ ম্যানুয়ালে। সেখানে পরিষ্কার লেখা ছিল, মনে রাখবে, তুমি কিছুই দেখো না, কিছুই শোনো না, কিছুই বলো না, যতক্ষণ না তোমাকে সরাসরি কোনো প্রশ্ন করা হচ্ছে। এটা শুধু একটা নিয়ম ছিল না, এটা ছিল একটা শপথ। আমাদের এই অনুসন্ধানের পরের ধাপে আমরা দেখব পরস্পর বিরোধী তথ্যের এক জটিল জাল, এমন এক অবস্থা যেখানে সরকারি নথিগুলোই একে অপরের সাথে মিলছে না। দেখুন কি মারাত্মক একটা ব্যাপার। অ্যাপস্টাইনের জেল সেলের একটা ঝাপসা ছবি। একই ছবি দেখে এফবিআই বলছে ওটা সম্ভবত একজন কয়েদি, আর ইন্সপেক্টর জেনারেলের অফিস বলছে ওটা কমলা রঙের চাদর হাতে একজন অফিসার। একটা দেশে দুটো শীর্ষ তদন্তকারী সংস্থা একই প্রমাণ দেখে দুটো সম্পূর্ণ আলাদা কথা বলছে। এটা কিভাবে সম্ভব? এটা কি শুধু দেখার ভুল, নাকি ইচ্ছে করে সত্যিটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা? জিসলেন ম্যাক্সওয়েলের সাক্ষ্যগুলো দেখুন। প্রশ্ন এড়িয়ে যাওয়ার একেবারে ক্লাসিক উদাহরণ। যখন তাকে ক্লিন্টন সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তিনি দ্বীপে খাওয়ার কথা সোজাসুজি অস্বীকার করলেন, কিন্তু প্লেনে খাওয়ার কথাটা আবার ঠিকই কৌশলে মেনে নিলেন। প্রত্যেকটা উত্তর ছিল মেপে মেপে দেয়া। ফ্লাইটের লগে ৩০০ বারেরও বেশি GM লেখাটা কি তারই নামের আদ্যক্ষর? এই প্রশ্নের জবাবে ম্যাক্সওয়েলের উত্তরটা দেখুন। আপনি কি করে জানলেন GM মানে আমি? এটা তো জর্জিনা বা জর্জও হতে পারে। সত্যিটাকে অস্বীকার করার এর চেয়ে নির্লজ্জ চেষ্টা আর কি হতে পারে? তো সবশেষে আমরা সেই প্রশ্নটার মুখোমুখি হব, যেটা সম্ভবত সবচেয়ে বড় আর সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন। প্রশ্নটা শুধু এটা না যে কারা এই অপরাধের সাথে জড়িত ছিল। আসল প্রশ্নটা হলো, কিভাবে পুরো একটা সিস্টেম এদেরকে সুরক্ষা দিয়েছিল আর হয়তো আজও দিচ্ছে। এই সংখ্যাগুলো দেখুন, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হবে। বিচার বিভাগ প্রায় ৬০ লক্ষ পাতা প্রাসঙ্গিক বলে খুঁজে পেয়েছিল।
কিন্তু প্রকাশ করেছে কত? মাত্র ৩৫ লক্ষের মতো। মাঝখানের এই বিশাল ফারাক, এই প্রায় ২৫ লক্ষ পাতা, এখানেই তো জন্ম নিচ্ছে সবচেয়ে বড় প্রশ্নটা। তাহলে প্রশ্নটা খুবই সোজা। এই যে প্রায় ৩০ লক্ষ পাতা এখনও প্রকাশ করা হলো না, সেগুলোতে ঠিক কী লুকানো আছে? কোন কোন নাম, কোন সত্যি? মনে হচ্ছে পূর্ণ স্বচ্ছতার জন্য লড়াইটা এখনও অনেক বাকি। আমরা এই আলোচনাটা শেষ করব একজন ভিকটিমের আইনজীবীর করা একটা প্রশ্ন দিয়ে। তিনি বলেছিলেন, প্রশ্ন শুধু এটা নয় যে বিমানে কে ছিল, আসল প্রশ্নটা হলো ২০০৭ সালে তদন্তটা থামিয়ে দেওয়ার জন্য ফোনটা কে করেছিল। এই একটা প্রশ্নই কিন্তু পুরো ফোকাসটা কয়েকটা নাম থেকে সরিয়ে ক্ষমতার সেই অদৃশ্য খেলার দিকে নিয়ে যায়। অপরাধীকে তার থেকেও বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, অপরাধের আসল রক্ষাকর্তাটাকে।